আশা করছি সবাই খুব ভালো রয়েছেন। পার্কিনসন্স ক্লিনিক্যাল কথার পক্ষ থেকে আমি ডক্টর শশাঙ্ক আজকে একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব। তো টপিকটি শুরু করার আগে সবার কাছে রিকোয়েস্ট করব, যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের চ্যানেলে প্রত্যেকটি ভিডিও অন্যকে দেখতে সুযোগ করে দিন, তার জন্য একটু শেয়ার করে দিন। আমাদের চ্যানেলের ডেসক্রিপশনে একটা টেলিগ্রাম চ্যানেল এবং একটা হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক আছে। আমাদের চ্যানেলে যত রকমের ভিডিও আছে সেই ভিডিওগুলি পিডিএফ নোটস আকারে ওখানে দেওয়া আছে এবং সেগুলো পরবর্তী ভিডিও দেখার পরবর্তী সময়ে কিন্তু ওগুলো পড়া যেতে পারে। তো আজকের টপিকটা হচ্ছে কি, আজকের টপিকটা হচ্ছে দাঁত। আমাদের চ্যানেলে কিন্তু দাঁত নিয়ে একটা ভিডিও আছে। আজকে দাঁত নিয়ে ভিডিওটি আবার কেন বানাতে হচ্ছে, তার কারণ দীর্ঘ সময় ধরে দেখতে পাচ্ছি আমাদের দাঁত কিন্তু অনেকে কিন্তু ট্রিটমেন্ট হওয়ার পরেও ঠিক হচ্ছে না। এবার কেন হচ্ছে না সেটা কিন্তু অনেকে আমার কাছে জানতে চেয়েছিল। সেই জন্য করে আমরা ভিডিওটি বানাচ্ছি এবং আমি আশা করবো যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তার কারণ শেষে এমন এমন কিছু মেডিসিন আমরা খুঁজে পেয়েছি যেগুলো কিন্তু এই যে রেজিস্ট্যান্স, যে টিনিয়া, এটা কিন্তু বা দাঁত, সেটা কিন্তু মানে ট্রিটমেন্ট করতে গেলে সেটা মানে অনেক সময় ঠিক হয়ে যাচ্ছে, মানে ট্রিটমেন্টের তার উপকার হচ্ছে আর কি। তো আজকে বেশি কথা না বাড়িয়ে আজ কথার মানে ক্লাসটা শুরু করছি। আজকে যে দাঁতটা কেন রেজিস্ট্যান্স হচ্ছে, ঠিক আছে, এই ড্রাগ রেজিস্ট্যান্স বা রিক্যালসিট্র্যান্ট যেটা বলছি যে টিনিয়া, সেটা কেন কেন হচ্ছে, ওষুধে কাজ করছে না, তার কারণগুলো কি কি সেটা আমরা জানবো। এইবার আমরা দেখছি যে একটা গ্রস, এই গ্রস এত বড় জায়গা একটা কি হয়েছে না, দাঁত হয়েছে, ঠিক আছে, এবং অনেকগুলো জায়গায় এক্সটেন্সিভ আকারে অনেক অনেক বড় বড় মানে এরিয়া নিয়ে এইগুলো কিন্তু দাঁতগুলো হয়েছে। এই যে দাঁত, এই দাঁতটা কিন্তু রেজিস্ট্যান্স হয়ে গেছে, তার মানে কি, একটা ওষুধ আর কাজ করছে না, ঠিক আছে, তাহলে মেডিসিন কাজ করছে না। এই যে রেজিস্ট্যান্স হয়ে গিয়ে দাঁতের যে নতুন যে প্রজন্মটা এসছে সেটা হচ্ছে কি ট্রাইক্লোফাইটন, ট্রাইক্লোফাইটন কি ইন্ডোটিনি, ঠিক আছে। এবার কেন রেজিস্ট্যান্স হচ্ছে, যেটা আমরা বলছি যে কেন কেন হচ্ছে রেজিস্ট্যান্সটা হচ্ছে, রেজিস্ট্যান্স হচ্ছে তার কারণ হচ্ছে আমরা ওষুধগুলো কিন্তু ব্যবহারে অনিয়ম করছি। তার মানে কি, কোনো পেশেন্ট দেখতে পাচ্ছি যে ওষুধটা খাচ্ছে, হয়তো একদিন খাওয়ার পরে আর খাচ্ছে না, বা মেডিসিনটা যে অয়েনমেন্টটা যেটা লাগাচ্ছে একদিন লাগানোর পর আর লাগাচ্ছে না। তাহলে কি, যখন প্রয়োজন পড়ছে তখন কিন্তু এটা একটা ক্রমাগত একটা কিন্তু ট্রিটমেন্টটা প্রয়োজন রয়েছে, মানে একটা নির্দিষ্ট টাইম টাইম ধরে, ঠিক আছে, ট্রিটমেন্টটা করতে হবে। এরকম নয় যে আমার আজকে চুলকাচ্ছে, আজকে এরকম কিছু হচ্ছে, আজকে মেডিসিনটা ব্যবহার করলাম আবার করলাম না, ঠিক আছে। আবার কি একটা নির্দিষ্ট সময়, একটা অ্যাডিকুয়েট হচ্ছে কি ডিউরেশন, একটা ধরো 6 সপ্তাহ এরকম একটা সময় ধরে ট্রিটমেন্টটা করতে হবে। আবার অনেকে দেখা যাচ্ছে যে ফ্যামিলিতে কি হয়েছে না, দাঁত, ফ্যামিলিতে দেখছি অনেকে দাঁত হয়েছে, সেখান থেকে আবার নতুন করে তাদের আবার ইনফেকশন হওয়ার মানে চান্সেস অনেক বেড়ে যাচ্ছে। এবার ফ্যামিলিতে যদি কারো দাঁত হয়, তার যে পোশাক আশাক অনেকে শেয়ার করে, বিশেষ করে গামছা, টাওয়েল, এগুলো শেয়ার করে, সেখান থেকে হতে পারে। আর আমাদের সবসময় তো রয়েছে ট্রেনে বাসে এগুলো বিভিন্ন রকম যে স্টেরয়েড যে অয়েনমেন্টস গুলো রয়েছে, সেগুলো যত্রতত্র ব্যবহারের ফলে কি হচ্ছে, দাঁতের যে মরফোলজি গুলো চেঞ্জ হয়ে গিয়ে আমাদের যে দাঁতের যে আমাদের যে অর্গানিজম দাঁত হচ্ছে, যে ফাঙ্গাসটা, সেটা কিন্তু তার চেঞ্জেস হচ্ছে কি না, ওষুধের বিরুদ্ধে সে কিন্তু তার ক্ষমতা, উম, ওষুধের বিরুদ্ধে তার হচ্ছে কি না, রেজিস্ট্যান্স ক্ষমতাটাকে বাড়াচ্ছে। এবার কোনো পেশেন্ট আছে তাদের কি হচ্ছে না, তাদের হচ্ছে ডায়াবেটিসের পেশেন্ট, তারা হচ্ছে কি, তাদের ইমিউনিটি এমনিতেই কম, অনেকে আছে ওবেসিটি, অনেক স্থূলতা, মানে অনেক তাদের মোটা সোটা পেশেন্ট গুলো যারা আছে, তাদের এমনিতেই ইমিউনিটি কম, সেক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে অনেকে তাদের মানে সাথে দেরি করছে বা তাদের বিরুদ্ধে রেজিস্ট্যান্স হয়ে গেছে। এবার এই যে রেজিস্ট্যান্স হয়েছে, এইগুলোকে ঠিক করার জন্য আমরা কিন্তু কি করতে পারি, তাহলে আমরা প্রথম কিছু প্রোটোকল, যেগুলো আমরা কিছু নিয়ম আমাদের মানতে হবে, ঠিক আছে। তো আমরা প্রথম যেটা আমরা সব রিকোয়েস্ট করবো সবার কাছে, সেটা হচ্ছে আমরা যেখানে সেখান থেকে কিন্তু স্টেরয়েড ব্যবহার করব না। তাহলে একটা হচ্ছে যে আমাদের স্টেরয়েড গুলো কি হচ্ছে অ্যাভয়েড করতে হবে। বিশেষ করে আমরা দেখবো যে অয়েনমেন্ট বা যে মলমগুলো আমরা ইউজ করছি, সেই মলমগুলোর গায়েতে কি কি লেখা থাকবে সেগুলো আমাদের দেখতে হবে। একটা ক্লোবিটাজল লেখা আছে কিনা, বিটামিটাজল লেখা আছে কিনা, মোমেটাজল লেখা আছে কিনা, বা অন্য কোনো স্টেরয়েড যদি থাকে, তাহলে সেই সব অয়েনমেন্ট বা সেই সব মলমগুলো কিন্তু আমরা ব্যবহার করব না, ঠিক আছে। তাহলে প্রথম কাজ আমাদের কি হচ্ছে, আমরা কিন্তু স্টেরয়েড ব্যবহার করব না, ঠিক আছে। তাহলে আমাদের দাঁত হয়েছে, দাঁতের হচ্ছে জন্য যে অ্যান্টি ফাঙ্গাল যে অয়েনমেন্ট গুলো আছে সেগুলো ব্যবহার করবো। স্টেরয়েড আমি তো পরে আস্তে আস্তে সব বলে দেবো কি কি ব্যবহার করতে হবে, কিন্তু স্টেরয়েড ব্যবহার করব না। এইবার কি আছে, কিছু নিয়ম মেনে চলতে হবে। কি কি নিয়ম মেনে চলতে হবে, একটা হচ্ছে কিনা হাইজিন, যে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। আমাদের বিশেষ করে আন্ডার গার্মেন্টস যেগুলো আছে, অন্তর্বাস যেগুলো আছে, সেগুলো প্রত্যেকদিন পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে
এবং জামা কাপড়গুলো গরম জলে ধুয়ে পরিষ্কার করে ভালো করে শুকিয়ে নিতে হবে। এবং শরীরের যে ভাঁজযুক্ত এরিয়া, বিশেষ করে কি হচ্ছে না, আমাদের যে যেখানে কুচকি রয়েছে, যেসব জায়গাগুলো যেখানে আমাদের চামড়ার যে ভাঁজগুলো রয়েছে, সেই সব জায়গাগুলোতে কিন্তু সবসময় শুকনো রাখতে হবে। আর শেয়ার আমরা নর্মালি কিন্তু যেগুলো চুলকোনা যেগুলো হচ্ছে সেগুলো কিন্তু আমরা শেয়ার করবো না। কাপড় টাপড় জামা প্যান্ট এগুলো কিন্তু গামছা টাওয়েল এগুলো কিন্তু খুব একটা শেয়ার করবো না। ঠিক আছে। আর যদি যদি কোনো ফ্যামিলি বা পরিবারের সবার মানে দেখা যাচ্ছে দু তিনটে ফ্যামিলি মেম্বার্স বা পরিবারের সদস্যদের যদি হচ্ছে গিয়ে দাঁত হয়, তাহলে কিন্তু সবাইকে একসাথে ট্রিটমেন্ট করতে হবে, নাহলে কিন্তু একজনের সারবে আবার হবে, আবার একজনের সারবে আবার হবে। এটা হওয়ার চান্স আছে। এইবার আমরা প্রথমে কি করব? প্রথমে হচ্ছে আমরা দেখছি যদি কোনো পেশেন্টের দেখা যাচ্ছে একটা ট্রিটমেন্টের দীর্ঘ সময় ট্রিটমেন্টের পরে পেশেন্টের হচ্ছে কি হচ্ছে না, পেশেন্টের দেখা যাচ্ছে ট্রিটমেন্ট হওয়ার পরে তার মেডিসিনের রেসপন্স করছে না, মানে তার দাঁত ঠিক হচ্ছে না। তখন কিন্তু আমরা অ্যাকচুয়ালি করা উচিত কেওইজ মাইক্রোস্কোপি করা উচিত, মানে পটাশিয়াম হাইড্রোক্সাইড দিয়ে মাইক্রোস্কোপি করে দেখতে হবে এটা কি টাইক্রোফাইটন ইন্ডোটিনি কিনা। ঠিক আছে। এবং ফাঙ্গাল কালচারও করা যেতে পারে। তাহলে কি হবে, ফাঙ্গাল কালচার করলে দেখা যাবে যে ড্রাগ রেজিস্ট্যান্স হচ্ছে কিনা। ঠিক আছে। যদি আমরা তর্কের খাতিরে ধরে নিই যে আমাদের কেওইস করেছি এবং রেজিস্ট্যান্স হয়েছে, অনেক সময় সেগুলো করা সম্ভব হয় না। অনেক সময় কিন্তু ট্রিটমেন্ট দেখা যাচ্ছে মেডিসিন কাজ করছে না, এবং আমরা যে নিয়মগুলো বললাম সেগুলো যদি সবকিছু ফলো করার পরে যদি কাজ করছে না, তখন আমরা ভাবতে হবে যে না, এটা কিন্তু রেজিস্ট্যান্স হয়েছে। ঠিক আছে। তাহলে আমরা সঙ্গে সঙ্গে কি করব, আমাদের আগের ভিডিওটা যারা দেখোনি তারা অবশ্যই দেখবে যে আমরা কিন্তু দাঁতের পরপর কিরকম ট্রিটমেন্ট করেছিলাম। সেখানে যে অয়েন্টমেন্ট গুলো আমরা নর্মালি বলেছিলাম, লুলিকোনাজল, মিকোনাজল, কট্রিমাজল, এখন কিন্তু সেই অয়েন্টমেন্ট গুলো একটু চেঞ্জ হয়ে আসবে হচ্ছে সাট্রাকোনাজল। সেই অয়েন্টমেন্ট গুলো এখন একটু চেঞ্জ হয়ে কি হচ্ছে না, সাট্রাকোনাজল। সাট্রাকোনাজল হচ্ছে 2%, আর এবার কোনাজল, এবার কোনাজল, এবার কোনাজল 1%, আর অ্যামরোল ফাইন, আর হচ্ছে কি অ্যামোরল ফাইন। অ্যামোরল ফাইন হচ্ছে 0.25%। তাহলে আমরা যে আগে যে অয়েন্টমেন্ট গুলো ইউজ করছিলাম, কট্রিমাজল, ঠিক আছে, লুলিকোনাজল, মিকোনাজল, সেগুলো কিন্তু এখন আর খুব একটা বেশি কাজ করছে না। এখন যেগুলো হচ্ছে সেটা সাট্রাকোনাজল, এবার কোনাজল এবং অ্যামোরোফাইন যে অয়েন্টমেন্টস গুলো রয়েছে। এবং এই অয়েন্টমেন্টস গুলো ব্যবহারের একটা নিয়ম রয়েছে। আমরা অয়েন্টমেন্টস গুলো যে ব্যবহারের নিয়মে কি বলছি না, এই অয়েন্টমেন্টস গুলো দেখতে পাচ্ছি যে আমরা যদি এই এরিয়াতে দাঁত হয়ে থাকে, কারো যদি এই এরিয়াতে দাঁত হয়ে থাকে, এতটা এরিয়াতে দাঁত হয়ে থাকে, তাহলে কিন্তু এই এরিয়া থেকে মিনিমাম 2 সেন্টিমিটার দূরে গিয়ে, এখান থেকে 2 সেন্টিমিটার দূরে গিয়ে কিন্তু অয়েন্টমেন্ট লাগাতে হবে। তার মানে কি, যেটা আমি বলতে যাচ্ছি, 2 সেন্টিমিটার দূরে মানে কি, আমরা শুধুমাত্র যতটুকু জায়গায় দাঁত হয়েছে শুধু সেইটুকু জায়গায় অয়েন্টমেন্ট বা মলমটা লাগাবো না। আমরা কি লাগাবো না, এই যে এগুলোতে তো অয়েন্টমেন্ট লাগাবো, তার সাথে সাথে আমরা কিন্তু আরো 2 সেন্টিমিটার এরিয়াটা এক্সট্রা করে নেবো, আরো বেশি জায়গা জুড়ে আমরা মলমটা লাগাবো। আরেকটা জিনিস মনে রাখতে হবে, আমাদের দেখা যাচ্ছে যে এই জায়গাটা আমরা মলম ব্যবহার করার পর পর দেখা যাচ্ছে এগুলোকে নর্মাল স্কিন হয়ে যাচ্ছে, কিন্তু না, নর্মাল স্কিন হয়ে যাওয়ার 2 সপ্তাহ পর পর্যন্ত কি 2 সপ্তাহ পর পর্যন্ত আমাদের আবার ওই জায়গাটা, ভালো জায়গাটা যেটা আমাদের ভালো হয়ে গেছে, সেখানে কিন্তু অয়েন্টমেন্ট লাগিয়ে যেতে হবে। এটা কিন্তু অনেকে ভুল করে। তাহলে আমাদের এখন অয়েন্টমেন্ট কি কি আছে, একটা হচ্ছে সাট্রাকোনাজল, একটা হচ্ছে এবারকোনাজল, আর একটা একটা হচ্ছে অ্যামোরফাইন। এবার আমরা কিভাবে অয়েন্টমেন্টটা লাগাবো, এবং মিনিমাম সেরে যাওয়ার 2 সপ্তাহ পর পর্যন্ত অয়েন্টমেন্টটা লাগাতে হবে। আরেকটা জিনিস মনে রাখতে হবে, সবসময় এই জায়গাগুলো কিন্তু শুকনো রাখতে হবে। ঠিক আছে, তাহলে জল টলগুলো এগুলো কিন্তু থাকবে না। আর দিনে মিনিমাম 2 বার অয়েন্টমেন্টটা ব্যবহার করতে হবে। ঠিক আছে। এইবার আমরা কি বলছি, এবার আমরা দেখতে পাচ্ছি যে আমরা আগে টিনিয়া হলে কি হচ্ছে, আমাদের আগের ভিডিওতে যেটা আলোচনা করেছিলাম, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা কি দিচ্ছিলাম, যে ফ্লুকোনাজল দিচ্ছিলাম। আমরা কিন্তু ফ্লুকোনাজল দিলে দেখতে পাচ্ছিলাম ঠিক হয়ে যাচ্ছে, ফ্লুকোনাজল দিলে ঠিক হয়ে যাচ্ছে। কিন্তু এর পরে দেখছি ফ্লুকোনাজলের পরে আমরা কি টার্মিনাফিন দিয়ে দিচ্ছি। টার্মিনাফিন পরেও দেখতে পাচ্ছি যে আমাদেরও কাজ করছে না। এইবার পালা হচ্ছে কি ইট্রাকোনাজল। এখন দেখছি ম্যাক্সিমাম সময় আমরা ইট্রাকোনাজল ব্যবহার করছি। ইট্রাকোনাজল মোটামুটি দেখি 4 থেকে 8 সপ্তাহ বা 4 থেকে 6 সপ্তাহ দেওয়ার পরে আমরা দেখছি যে যদি মাইল্ড কেস হয় যদি 4 থেকে 6 সপ্তাহ হবে, 4 থেকে 6 সপ্তাহ দিলে দেখছি অনেক সময় ঠিক হয়ে যাচ্ছে যদি আমরা সমস্ত কিছু নিয়ম মানি। আবার যদি এক্সটেন্সিভ হয়, যেটা বলছিলাম যে প্রচন্ড হারে এখানে যেরকম হয়েছে, এরকম প্রচন্ড হারে যদি হয়, যেটাকে এক্সটেন্সিভ বলা হচ্ছে, যদি এক্সটেন্সিভ হয় তখন কিন্তু আমাদের আর 4 থেকে 6 সপ্তাহ মধ্যে ঠিক হবে না, আমাদের কিন্তু 6 থেকে 8 সপ্তাহ টাইম লাগবে। এবার অনেকে বলছেন যে কি না, যদি এক্সটেন্সিভ হয় বা যদি ইন্টারকোনাজল দেখা যাচ্ছে কিছু মানে 101 মাস ব্যবহার করার পরে যদি কাজ না করে,
তখন কি হচ্ছে না, অনেকে বলছে যে ওর ডোজটা বাড়িয়ে, আমরা জানি যে ইস্টাকোনাজলের মোটামুটি ডোজ হচ্ছে 100 করে বিডি, মানে দিনে 200 করে, তাহলে 100 করে 100 mg বিডি, মানে দিনে 200 করে আমরা নর্মালি ব্যবহার করতাম। এইবার দেখা যাচ্ছে যে অনেকে বলছেন যে ইট্রাকোনাজলটা আমরা এখন যদি 400 করে ব্যবহার করতে পারি, এটা 400 করে ব্যবহার করতে পারি। কিন্তু ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ডার্মাটোলজিস্ট, ভেনোলজিস্ট ও লেপ্রোলজিস্ট, ওনারা কিন্তু বলছেন যে 400 করে ব্যবহার করা যাবে না। তার কারণ 400 করে ব্যবহার করতে গেলে ইট্রাকোনাজলে কিন্তু একটা মেজর সাইড এফেক্ট আছে। সেটা কি না, ওটা হচ্ছে লিভার ক্ষতি করে, লিভার ফেলিওর করবে। ঠিক আছে, এটা কি লিভার ডিজিজ করবে। তার জন্য আমাদের কি সবসময় কিন্তু এলএফটি করতে হবে এবং সিবিসি করে দেখতে হবে। সাথে সাথে ওনারা হার্ট ফেলিওর করতে পারে। এবার প্রশ্নটা হচ্ছে, আমাদের যদি ইট্রাকোনাজল ফেলিওর হয়ে যায়, যদি আমাদের ইট্রাকোনাজলের যদি রেজিস্ট্যান্স হয়ে যায়, তখন আমরা কি করব? যদি আমাদের ইট্রাকোনাজল রেজিস্ট্যান্স হয়ে যায়, তখন আমরা যে দুটো নিউয়ার ড্রাগস রয়েছে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ভুরিকোনাজল এবং পোসাকোনাজল ইউজ করব। ভুরিকোনাজল যদি ইউজ করি আমরা 6 সপ্তাহ, এবং পোসাকোনাজল যদি আমরা ইউজ করি সেটা হচ্ছে চার 4 সপ্তাহ ইউজ করা যেতে পারে। দেখা যায় যে ভরিকোনাজল বা পোসাকোনাজল ইউজ করলে কিন্তু যে আমাদের রেজিস্ট্যান্সের যে দাঁত হয়েছিল, সেটা কিন্তু ঠিক হয়ে যাচ্ছে। এবার আমরা কিন্তু দেখবো যে যদি আমরা তখনই ইউজ করবো যদি আমরা দেখি যে কেউই, মানে আমার মাইক্রোস্কোপ বা কালচারে আমরা দেখতে পাচ্ছি যে রেজিস্ট্যান্স আছে, তার আগে পর্যন্ত কিন্তু আমরা ইটাকোনাজল ব্যবহার করব। তো আশা করছি ভিডিওটি সবার ভালো লেগেছে এবং বুঝতে সুবিধা হয়েছে। যদি আমাদের চ্যানেলের আগের ভিডিওটি কেউ না দেখে থাকেন, তাহলে আমি রিকোয়েস্ট করব, দাঁত নিয়ে কিন্তু আমাদের আগে একটা চ্যানেলে একটা ভিডিও দেয়া আছে, এবং সেখানে কিন্তু ডোজ ক্যালকুলেশন এবং পর করে সুন্দরভাবে আমরা আলোচনা করেছি। এই ভিডিওটি তখনই বুঝতে পারা সম্ভব হবে যদি আমরা আগের ভিডিওটা দেখি, এবং সেখানে কিভাবে টিনিয়াকে কি, মানে কি সেগুলো সবকিছু জানি, কিভাবে ডায়াগনোসিস করব, সমস্ত কিছু টিনিয়া সম্পর্কে বা দাঁত সম্পর্কে আমি কিন্তু সেখানে উল্লেখ করেছিলাম। ঠিক আছে, আমি আমি বলছি যে আগে ওই ভিডিওটা দেখে নিতে হবে। দেখে নেওয়ার পরে ওই ট্রিটমেন্টটা কিন্তু বেসিক ট্রিটমেন্ট। যদি ওই ট্রিটমেন্টে কারো রেসপন্স না হয়, তখন আমরা কি করব, যে এই নিয়মগুলো আমরা মানবো। এই নিয়মগুলো মেনার পরে যদি যদি না হয়, তখন কিন্তু আমরা সবসময় মাইক্রোস্কোপি বা হচ্ছে কালচার করব। তারপরে যে আমরা যে বিভিন্ন অয়েনমেন্ট বা আমরা যে নতুন নতুন যে ড্রাগ গুলো আছে, সেগুলো আমরা দেবো। তো আশা করছি ভিডিওটি সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটা সবাইকে শেয়ার করুন, অন্যকে দেখার সুযোগ করে দিন, লাইক এবং কমেন্ট করুন। আর যদি কোনো বুঝতে অসুবিধা হয়, আমাদের কিন্তু প্রশ্ন করতে ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।